অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার পাশে একটা মেয়েকে দেখি ডাস্টবিন থেকে পচা খাবার খাচ্ছে। এটা দেখে আমার অনেক খারাপ লাগছে, তাই গাড়িটা মেয়েটির সামনে গিয়ে থামালাম। গাড়ি থেকে নেমে মেয়েটির সামনে গেলাম। মেয়েটির দিকে তাকিয়ে দেখি পুরো শরীরে ময়লায় ভরা, জামা কাপড় থেকে গন্ধ বের হচ্ছে, আর ডাস্টবিনের ময়লার গন্ধ তো আছে। মেয়েটার বয়স মনে হয় 17-18 মতো হবে। আমি মেয়েটাকে ডাক দিলাম, মেয়েটা আমার সামনে আসলো। তখন আমি তাকে বললাম, তুমি এত বড় মেয়ে হয়ে ডাস্টবিন থেকে পচা খাবার কেন খাচ্ছ? তখন মেয়েটি আমার কথা শুনে বলল, স্যার, আমি একটি অনাথ মেয়ে। ছোটকালে বাবা মা রাস্তায় ফেলে রেখে চলে গেছে। রাস্তার এক খালা আমাকে লালন পালন করে বড় করেছে। একটু বোঝ হওয়ার পর থেকে রাস্তা থেকে বোতল, কাগজ এগুলো টোকাই, তারপর এগুলো বিক্রি করে খালার কাছে টাকা দেই। কিন্তু 6 মাস আগে খালা মারা যায়। তারপর আমি এইভাবে রাস্তা থেকে এগুলো টোকাই, কিন্তু এখন লকডাউন, তাই রাস্তায় কাগজ, বোতল এগুলো পাওয়া যায় না। খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারি না, তাই ডাস্টবিন থেকে পচা খাবার খাচ্ছি। কী করব স্যার, বাঁচতে হলে তো খেতে হবে। মেয়েটার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। কেমন করে পারলো তার বাপ মা মেয়েটিকে এভাবে রাস্তায় ফেলে যেতে? তাদের কি একটু কষ্ট হয়নি? আজ মেয়েটা পেটের খিদা সহ্য করতে না পেরে ডাস্টবিন থেকে ময়লা খাবার খাচ্ছে। আমি মেয়েটিকে বললাম, তোমার নাম কি? কোথায় থাকো? আমাকে খালা বুড়ি বলে ডাকতো, তাই রাস্তার সবাই আমাকে বুড়ি বলে ডাকে। আর আগে খালা যেখানে থাকতো ওখানে এখন একটা কোম্পানি হচ্ছে, তাই রাস্তার পাশে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি 30 মিনিটের মধ্যে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না। ঠিক আছে স্যার। আমি গাড়ি নিয়ে একটা মার্কেটে চলে গেলাম। তারপর বুড়ির জন্য 2 সেট জামা নিলাম। মার্কেট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বুড়ির সামনে চলে আসলাম। গাড়ির ভিতর থেকে বুড়িকে বললাম গাড়িতে ওঠার জন্য, কিন্তু বুড়ি উঠছে না, হয়তো ভয় পাচ্ছে। তখন আমি তাকে বললাম, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে কিছু করব না, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি আপনার গাড়িতে উঠলে গাড়ি গন্ধ হয়ে যাবে, কারণ আমার শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। আমি পারবো না গাড়িতে উঠতে, আর আমার হাতেও ময়লা। আপনার এত দামি গাড়ি গন্ধ হয়ে যাবে। আমি গাড়ির থেকে একটা মামপানির বোতল নিয়ে বের হয়ে বললাম, শুনো বুড়ি, তুমিও মানুষ, আমিও মানুষ, আর সব বড় লোকের মতো আমি না। তুমি হাতটা ধুয়ে আমার গাড়িতে ওঠো। বুড়ি আর কোনো কথা না বলে হাতটা ধুয়ে গাড়িতে উঠলো। আমি গাড়িতে উঠে গাড়ি চালিয়ে এক আপার বাসার সামনে গেলাম। এই আপার ছেলেকে একদিন আমি হাসপাতালে রক্ত দিয়ে বাঁচিয়েছি। সেই থেকে আপার সাথে পরিচয়। আপার জামাই বাহিরে থাকে, আর আপা একটা ম্যাচ চালায়। এখানে অনেক ছেলে মেয়ে এসে খাবার খায়। আপা অনেক ভালো একজন মহিলা। কিছুক্ষণ পর আপার বাসার সামনে চলে আসলাম। পকেট থেকে মোবাইল বের করে আপাকে ফোন দিয়ে বাহিরে আসতে বললাম। 5 মিনিট পর আপা বেরিয়ে আসলো। এসে আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি হঠাৎ আমার বাসায়? তা বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো। আপা, তোমার কাছে আমার একটা হেল্প লাগবে। কি হেল্প বলো? এই যে মেয়েটাকে দেখছো, ওকে তোমার সাথে করে নিয়ে যাও এবং তাকে গোসল করিয়ে নিয়ে আসবে। আমি এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? তুমি ভেতরে এসে বসো, আমি ওকে গোসল করিয়ে দেব। সমস্যা নেই আপা, আপনি ওকে গোসল করিয়ে নিয়ে আসুন। তারপর আপাকে একটা জামা দিলাম। আপা বুড়িকে নিয়ে ভিতরে চলে গেল। প্রায় 30 মিনিট পর বুড়িকে নিয়ে বেরিয়ে আসলো। এখন বুড়িকে দেখতে মোটামুটি ভালো লাগছে। আপার থেকে বিদায় নিয়ে বুড়িকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম। তারপর বুড়িকে বললাম, তোমার কি খেতে মন চায়? আলুর ভর্তার সাথে ডাল, এটা আমি সবসময় হোটেলে খেতাম। বুড়ি, এগুলো তো এখানে পাওয়া যাবে না, এখানে আরো ভালো খাবার পাওয়া যায়। কিন্তু বেশি ভালো খাবার খেতে গেলে অনেক টাকা লাগবে। তোমাকে টাকার চিন্তা করতে হবে না, তুমি বলো কি কি খেতে চাও। আমার না বিরিয়ানি খেতে মন চায়, আপনি আমাকে বিরিয়ানি খাওয়াবেন? তারপর আমি ওয়েটারকে বিরিয়ানি দিতে বললাম, সাথে ঠান্ডা, চিকেন ফ্রাই, আরও কিছু নাম বললাম। কিছুক্ষণ পর ওয়েটার সবগুলো খাবার নিয়ে আসলো। বুড়ি খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার বুড়ি, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমার যেটা মন চায় তুমি খাও। তারপর বুড়ি খাওয়া শুরু করলো। এমনভাবে খাচ্ছে মনে হয় আর কখনো এমন খাওয়া খায়নি। আমি তার খাওয়ার দিকে তাকিয়ে আছি, কিন্তু বুড়ির সেদিকে খেয়াল নেই। খাওয়া দাওয়া শেষ করে বুড়িকে নিয়ে একটা পার্লারে চলে আসলাম। এই পার্লারটা আমার এক মেয়ে বন্ধুর, কলেজে আমরা একসাথে পড়াশোনা করেছি। আমি গাড়ি পার্কিং করে বুড়িকে নিয়ে পার্লারের ভিতরে ঢুকলাম। রিয়া আমাকে দেখে বলল, আরে রাসেল, তুই হঠাৎ পার্লারে আসলি যে? আমাকে তো বললি না। তোর কাছে এমনি আসি নাই, তোর একজন কাস্টমার নিয়ে আসলাম। এই যে ওকে দেখছিস না, ওরে একটু রানী বানিয়ে দে। ওকে রাসেল, আগে তো কখনো দেখিনি। ওর নাম বুড়ি। ওকে আমি রাস্তা থেকে তুলে এনেছি। ও অনাথ একটা মেয়ে, বাবা মা ছোটকালে রাস্তায় ফেলে রেখে চলে গেছে।
তোর এসব কাজ দেখে আমার কাছে অনেক ভালো লাগে। তুই সোফায় বস, আমি ওকে ভেতরে নিয়ে যাচ্ছি। আমি সোফায় বসে মোবাইল টিপতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর রিয়া বুড়িকে নিয়ে বেরিয়ে আসলো। আমি বুড়ির দিকে তাকিয়ে আছি। আগের থেকে অনেক সুন্দর লাগছে, তবে কিছু কিছু জায়গায় এখনো দাগ আছে। রিয়া আমার সামনে এসে বলল, আসলে রাসেল ওর কিছু জায়গায় দাগ উঠাতে পারি নাই, ও ঠিকভাবে গোসল করতো না তো, তাই শরীরের জায়গায় জায়গায় অনেক দাগ পড়ে গেছে। আমি কিছু ক্রিম দিচ্ছি, এগুলো সবসময় ব্যবহার করলে সব দাগ চলে যাবে। ঠিক আছে, এখন বল তোর টাকা কত হয়েছে আর তোর আম্মুর কি অবস্থা? আম্মু এখন মোটামুটি সুস্থ আছে, তবে ওষুধ শেষ হয়ে গেছে। বাসায় যাওয়ার সময় ওষুধ নিয়ে যেতে হবে। আর টাকা হয়েছে সব মিলিয়ে 10,000 টাকা। এই নে, এখানে 20,000 টাকা আছে। বাকি 10,000 দিয়ে আন্টির জন্য ওষুধ এবং ফল নিয়ে যাবি। রাসেল, তুই এত ভালো কেন বলতো? তোর মতো বন্ধু পেয়ে আমি অনেক সার্থক। দোয়া করি আল্লাহ যেন তোর মতো ছেলে সবার ঘরে দেয়। হয়েছে হয়েছে, তোর কান্না একদম পেতনির মতো লাগে। তুই আমার সামনে আর কাঁদবি না। আমার কথায় রিয়া এবং বুড়ি হেসে দিল। তারপর আরও কিছুক্ষণ রিয়ার সাথে কথা বলে গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম। আমি বুড়িকে বললাম, আচ্ছা বুড়ি, তোমাকে এই নামে ডাকলে কেমন যেন বুড়ো বুড়ো লাগে। আমি তোমার একটা নাম দেই। ঠিক আছে, দেন। আজ থেকে তোমার নাম হবে মুনিয়া। কেমন নামটা? অনেক সুন্দর নাম, আমার পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবে। যদি আমার আব্বু আম্মু কিছু বলে তখন কি করবেন? আচ্ছা, আমাকে তোমার কেমন মনে হয়, ভালো নাকি খারাপ? আপনাকে দেখে বোঝা যায় আপনি অনেক ভালো। আমি যেরকম ভালো, আমার আব্বু আম্মুও অনেক ভালো। আমাকে অনেক ভালোবাসে তারা। ও, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে দারোয়ান চাচাকে বললাম একটু কষ্ট করে আমার গাড়ির ভিতরে পরিষ্কার করে দিতে। তারপর আমি মুনিয়াকে নিয়ে বাসার ভিতরে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। মুনিয়া আমার সাথে ভিতরে ঢুকে সবকিছু দেখতে লাগলো। মুনিয়া আমাকে বলল, আপনাদের বাসাটা অনেক বড় এবং সুন্দর। তোমার পছন্দ হয়েছে মুনিয়া? অনেক পছন্দ হয়েছে। এর থেকে ভালো বাসা আমি জীবনে কখনো দেখিনি, আর দেখব কি করে। রাস্তার টোকায় সারাদিন রাস্তায় রাস্তায় থাকতাম। আজকে থেকে এই বাসাটা নিজের মনে করে থাকবে। চলো তোমার রুম দেখিয়ে দেই। চলুন। মুনিয়াকে নিয়ে একটা রুমে গেলাম। মুনিয়া, আজকে থেকে তুমি এই রুমে থাকবে। যদি কোনো সমস্যা হয় আর তোমার পাশের রুমটা আমার, তাহলে আমাকে ডাক দিও। ঠিক আছে, আমি এখন হাত মুখ ধুবো। আপনাদের কলটা কোথায়? মুনিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। হয়তো আগে রাস্তার পাশে কলে ফ্রেশ হতো। আমি মুনিয়াকে হাসতে হাসতে বললাম, মুনিয়া এখানে কল নেই, তুমি আমার সাথে আসো, তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই। ওয়াশরুম কোনটারে বলে? ওই যে তুমি বললে না হাত মুখ ধুবে, যেখানে ধুবে ওটাকে ওয়াশরুম বলে। কিন্তু রাস্তার সব পোলারা বলে কলপার। এখন বুঝছি বড় লোকেরা কলপারকে ওয়াশরুম বলে। ঠিকই বলেছ। আপনি আমার কথা শুনে হাসেন কেন? আমি কি হাসার কথা বলেছি? ও তুমি বুঝবে না, এখন চলো তুমি হাত মুখ ধোবে। তারপর মুনিয়াকে সাথে করে নিয়ে ওয়াশরুমে ঢুকে সবকিছু বুঝিয়ে দিলাম। তারপর আমি মুনিয়ার রুম থেকে বেরিয়ে আসলাম। আমার রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। তারপর বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। এবার পরিচয় দেই। এতক্ষণ তো বক বক করে গেছি। সবাই এই উগান্ডা কাইল্লা স্যারারে চিনেন। তারপরে বলি, আমি রাসেল। 1 বছর আগে বাহিরে পড়ালেখা শেষ করে বাংলাদেশে এসে আব্বুর সাথে অফিস দেখাশোনা করছি। এখন বলবেন, আপনার আব্বু আম্মু কোথায়? আসলে আব্বু আম্মু আজকে সকালে কানাডা গেছে বেড়াতে। ওখানে মামা মামি থাকে, তাই তাদের ওখানে কিছুদিন ঘুরতে গেছে। আর আমি কানাডা মামার ওখানে থেকে পড়াশোনা করেছি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসলাম। তারপর নিচের দিকে তাকিয়ে যেটা দেখলাম সেটা দেখে পুরো অবাক হয়ে গেলাম। নিচে তাকিয়ে দেখি মুনিয়া একটা বালিশ মাথার নিচে দিয়ে ঘুমিয়ে আছে। আর মুনিয়া আমার রুমে কখন আসলো? রাতে তাহলে আমি দরজা বন্ধ করে ঘুমাইনি, মনে হয় তাই হবে। তা না হলে মুনিয়া কিভাবে ঢুকবে? মুনিয়া ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। দেখতে অনেক মায়াবী লাগছে। মেয়েটা গতকাল ছিল কোথায় আর আজকে কোথায়? আমার মনে হয় এমন বাসায় কখনো ঘুমাইনি। রাস্তায় তো গাড়ির শব্দে ঘুম ভেঙে যেত, কিন্তু এখনো তো কোনো শব্দ নেই। আমি মুনিয়াকে ডাকতে লাগলাম, কিন্তু মুনিয়া উঠছে না। আমি নিচে বসে মুনিয়াকে আরেকটা ডাক দিলাম। তখন মুনিয়া চোখ খুলল, আমাকে দেখে উঠে বসলো। কি ব্যাপার মুনিয়া, তুমি আমার রুমে শুয়ে আছো কেন? আর তুমি কখন আমার রুমে আসলে? মুনিয়া মাথা নিচু করে বলল, স্যার, একলা রুমে আমার অনেক ভয় করে, তাই গভীর রাতে আপনার রুমের সামনে আসি। তখন দেখি দরজা খোলা, তাই আপনাকে না দেখে একটা বালিশ এনে নিচে ঘুমিয়ে পড়েছি। তুমি নিচে ঘুমালে কেন? আমাকে ডাক দিতে, তাহলে তো তোমাকে ওপরে ঘুমাতে দিতাম।
স্যার রাস্তার পাশে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে, তাই নিচে ঘুমিয়ে পড়ছি। আর আজকে অনেক সুন্দর একটা ঘুম হয়েছে। আমি কখনো ভাবতে পারিনি একটা অনাথ মেয়ে হয়ে এত বড় বাসায় ঠাঁই পাবো। এখানে কোনো গাড়ির শব্দ নেই, তাই অনেক আরাম করে ঘুম গেছি। শুনো মুনিয়া, তোমাকে বলছি না এই বাসাটাই নিজের মনে করে থাকবে। তোমার যখন যা কিছু লাগে শুধু আমাকে বলবে, আমি তোমাকে এনে দিব। এখন তুমি রাস্তার বুড়ি না, তুমি এখন এই বাড়ির একজন সদস্য। ঠিক আছে স্যার, এখন হাত মুখ ধুবো। আপনার কাছে কি মাজন আছে যেটা হাত দিয়ে দাঁত পরিষ্কার করে? না, এগুলো এই বাসায় নেই। সবাই ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করে। তাহলে স্যার আমি মাজন ছাড়া কিভাবে দাঁত পরিষ্কার করব? আজকে থেকে তুমি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করবে, ওইসব মাজন দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে না। তুমি বসো, আমি দারোয়ান চাচাকে ফোন দিয়ে বলছি তোমার জন্য ব্রাশ আনতে। ঠিক আছে স্যার, তাহলে আমি আমার রুমে গেলাম। ঠিক আছে যাও, তবে আমাকে স্যার বলে ডাকবে না, তুমি করে বলবে। স্যার মূর্খ হতে পারি, কিন্তু বড়দের সম্মান করতে ভুলি না। আপনি অনেক বড় লোক, রাস্তা থেকে তুলে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছেন। এখন যদি আপনাকে তুমি করে বলি তাহলে বাসার সবাই কেমন চোখে দেখবে? আমি পারবো না আপনাকে তুমি করে বলতে, আমি আপনি করেই বলবো। শুনো মুনিয়া, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, আমি এবং আমার পরিবার সব বড় লোকের মতো না। আমরা সবাইকে ভালোবাসি। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে এখন থেকে তুমি করে বলবে। যদি বাসার মানুষ খারাপ ভাবে? কেউ তোমাকে কিছু বলবে না, আমার বাসার সবাই অনেক ভালো, তুমি থাকতে থাকতে দেখতে পাবে। ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবো। আমি রুমে গেলাম। বলে মুনিয়া তার রুমে চলে গেল। আমি দারোয়ান চাচাকে ফোন দিয়ে বলে দিছি ব্রাশ আনার জন্য। বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাহিরে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। এর ফাঁকে দারোয়ান চাচা ব্রাশ নিয়ে এসেছে। আমি চাচাকে বললাম মুনিয়াকে দিয়ে আসতে, আর টুথপেস্ট ওয়াশরুমে আছে। আমি রেডি হয়ে মুনিয়ার রুমে গেলাম, কিন্তু মুনিয়াকে দেখছি না। হঠাৎ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আমি মুনিয়াকে দেখে হাসা শুরু করে দিলাম। মুনিয়া আমার হাসি দেখে বলল, তুমি আমাকে দেখে এভাবে হাসতে আসছো কেন? মুনিয়া, আমাদের বাসায় কি পানির অভাব আছে? তুমি মুখটা ভালো করে ধুয়ে আসো নাই কেন? আর তুমি ব্রাশ করছো, এখনো তোমার মুখে টুথপেস্ট লেগে রয়েছে। তাই বলে এইভাবে হাসবে? আর আমি আগে তো কলপারে হালকা পানি দিয়ে মুখ ধুয়ে চলে আসতাম। খালা মারা যাওয়ার পর ঠিকভাবে গোসল করতাম না, 15-20 দিন পর একদিন করতাম, তাও 10 টাকা দিয়ে। তাই অভ্যাস হয়ে গেছে, অল্প পানি খরচ করি। শোনো মুনিয়া, আমাদের বাসায় কোনো কিছুর অভাব নেই। তোমার যখন যেটা মন চায় সেটা করবে। আসো আমার সাথে, আমি তোমার মুখ ভালো করে ধুয়ে দিই। মুনিয়া কোনো কথা না বলে আমার সাথে ওয়াশরুমে আসলো। আমি ঠিকমতো পানি দিয়ে পুরো মুখটা ভালো করে ধুয়ে দিলাম। তারপর মুনিয়াকে নিয়ে নিচে আসলাম। 2টা চেয়ার টেনে বসলাম। আমি নিজ হাতে মুনিয়াকে নাস্তা দিলাম, 2টা পরোটা, একটা ডিম আর সবজি। আমি মুনিয়ার নাস্তা খাওয়া দেখে তাকিয়ে আছি আর মুচকি মুচকি হাসছি। মুনিয়া পরোটা 2টা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো, তারপর একটা টুকরো করে মুখে দেয়। আমি মুনিয়াকে সবকিছু শিখিয়ে দিব। আজকে অফিসে একটা জরুরি কাজ আছে, তাই যেতে হচ্ছে। দুপুরের আগে কাজটা শেষ হয়ে যাবে, তারপর কিছুদিন অফিসে যাব না। ম্যানেজারকে বলবো সবকিছু দেখে রাখতে। মুনিয়া নাস্তা খাচ্ছে, তাই আমি বসে না থেকে নাস্তা করতে লাগলাম। নাস্তা খাওয়া শেষ করে মুনিয়াকে বললাম, মুনিয়া, আমি অফিসে যাচ্ছি। তোমার যখন যেটা খেতে মন চায় তুমি খালাকে বলবে। যদি তোমার কাছে ভালো না লাগে তোমার রুমে বসে টিভি দেখবে, না হয় খালার সাথে গল্প করবে, তাহলে দেখবে খারাপ লাগবে না তোমার কাছে। ঠিক আছে, তুমি কখন আসবে বাসায়? আমি দুপুরে চলে আসবো, তারপর একসাথে খাবার খাবো। ঠিক আছে। খালা, তুমি মুনিয়াকে একটু দেখে রেখো, ওর যখন যা লাগে তাকে এনে দিবে। ঠিক আছে রাসেল, তুমি কোনো চিন্তা করো না, আমি মুনিয়াকে দেখে রাখবো। ওকে, আমি তাহলে অফিসে গেলাম। বলে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে আসলাম। এভাবে কেটে গেল 1টা মাস। এখন মুনিয়া নিজের নাম লিখতে পারে, মোটামুটি বাংলা পড়তে পারে। মুনিয়ার মেধাশক্তি অনেক ভালো, সব কিছু মনে রাখতে পারে। এখন মুনিয়া আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, তার শরীরে কোনো দাগ নেই। এখন যে কোনো ছেলে মুনিয়াকে দেখলে পাগল হয়ে যাবে। রাতের খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ আব্বু ফোন দিল। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আম্মু কেমন আছে? আর মামা মামি কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তুই কেমন আছিস? তোর অফিস কেমন চলছে? আমি ভালো আছি, আর অফিস অনেক ভালো চলছে। তা তুমি আর আম্মু কবে বাসায় আসবে? তোর মামা মামি আমাদের যেতে দিচ্ছে না, 1 মাস তো হয়ে গেছে। তাহলে আরো কিছুদিন থাকো, সমস্যা কোথায়? তা শুনলাম তুই নাকি বাসায় একটা মেয়েকে নিয়ে এসেছিস। তা মেয়েটা কে? আমি মনে করছি তোমরা বাসায় আসলে সব খুলে বলবো, তাহলে যখন শুনছো তোমাকে সবকিছু খুলে বলি।
তারপর মুনিয়ার সব কথা খুলে বললাম। অনেক ভালো করেছিস। দেখিস মেয়েটা যেন কিছু না হয়। আমরা একটা মেয়ে পেয়েছি, ওর যখন যা কিছু লাগে দিবি। আমরা 2-3 দিন পরে বাংলাদেশে আসছি। ঠিক আছে, আসো তাহলে। আমি মনে করছি ছবি আর মোবাইলে ভিডিও কল দিমো, কিন্তু না, আমি কিছু দিব না, তোমরা বাসায় এসে দেখবে। ওকে মাই ডিয়ার সান, এখন তাহলে রাখি। মুনিয়া আর তোর খেয়াল রাখবি। আল্লাহ হাফেজ। বলে আব্বু ফোন কেটে দিল। এবার দেখছেন আমার আব্বু কেমন? আমার আব্বু এককালে অনেক গরিব ছিল, আস্তে আস্তে উপরে উঠছে। আব্বু জানে গরিবদের কষ্ট, তাই আব্বু সবসময় ভালোবাসে আমাকে। আব্বু তার মতো করে বড় করছে। তো যাই হোক, আরো কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ মুনিয়ার পায়ের উপরের শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি মুনিয়া আমার রুমের সবকিছু গুছিয়ে রাখছে। এটা আজকে নতুন না, কিছুদিন আগের থেকে মুনিয়া আমার রুমের সবকিছু গুছিয়ে রাখে। এখন মুনিয়াকে আমার অনেক ভালো লাগে, আমার সাথে দুষ্টমি করে। আজ 3 দিন পর আব্বু আম্মুর জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছি। সাথে মুনিয়াও ছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। তার নাকি আইসক্রিম অনেক ভালো লাগে। কিছুক্ষণ পর আব্বু আম্মু এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো। তারা দুজনে আমার সামনে এসে এমন কিছু করবে, আমি তো অবাক হয়ে গেলাম। আব্বু আম্মু আমাদের সামনে এসে মুনিয়াকে জড়িয়ে ধরলো আর মুনিয়ার কপালে চুমু খেলো। তখন আম্মু বলল, আমার মেয়েটা তো অনেক সুন্দর। ঠিকই বলছো, রাসেল একটা ভালো কাজ করেছে মুনিয়াকে বাসায় নিয়ে এসে। তা মামনি, তুমি কেমন আছো? জি স্যার, আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? ওই, তুমি কাকে স্যার এবং আপনি বলছো? আজকে থেকে আমাদের দুজনকে আব্বু আম্মু বলে রাখবে। তা কি করে হয়? আমি একটা অনাথ মেয়ে। কে বলেছে তুমি অনাথ? আজ থেকে আমরা তোমার বাবা মা। আজকে থেকে নিজেকে কখনো অনাথ বলবে না। মুনিয়া আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আব্বু আম্মু আমার কপালে কি এতই সুখ সইবে? আমি কখনো ভাবতে পারিনি তোমাদের মতো বাবা মা পাবো। আমরা সব সময় তোমার পাশে আছি, তুমি শুধু আমাদের ছেড়ে কোথাও যেও না। বাব্বা, মেয়েকে পেয়ে ছেলের কথা একদম ভুলে গেছো। এখন আমি তোমাদের কে? আরে পাগল ছেলে বলে কি, তোকে কি আমরা ভুলতে পারি? তুই আমার কলিজা। এখন চল বাসায়। তারপর আব্বু আম্মুকে নিয়ে বাসায় যেতে লাগলাম। আব্বু আম্মু পিছনের সিটে বসলেন, আমি আর মুনিয়া সামনের সিটে। প্রায় 1 ঘন্টা পর বাসায় এসে পৌঁছে গেলাম। আব্বু আম্মু তাদের রুমে চলে গেছে, আমি আমার রুমে, মুনিয়া তার রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের সবাই একসাথে খাবার খেতে লাগলাম। আম্মু মুনিয়াকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। মুনিয়া চোখের জল ফেলছে। তখন আম্মু বলল, কি রে মা, কান্না করছিস কেন? আসলে কখনো কেউ আমাকে এভাবে খাইয়ে দেয় নাই। আজকে তোমার হাতে খাচ্ছি তাই কান্না করছি। পাগল মেয়ে বলে কি, এখন থেকে প্রতিদিন আমি তোকে খাইয়ে দিব। এখন কান্না না করে হা কর। মুনিয়া ছোট বাচ্চাদের মতো আম্মুর হাতে খাবার খাচ্ছে। আমি আর ওদের দিকে না তাকিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 6 মাস চলে গেছে। আব্বু আম্মু মুনিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এই 6 মাসে মুনিয়া বাংলা পড়া পুরো শিখে গেছে। আপনাদের বলছি না মুনিয়ার মেধা ভালো। এখন কেমন জানি মুনিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ছি। মুনিয়া আগের থেকে সুন্দর হয়ে গেছে। মুনিয়া সব সময় আমার সাথে দুষ্টুমি করে। এক কথায় আমি তাকে ভালোবেসে ফেলেছি। আর প্রতিদিন অফিস থেকে এসে রাতে মুনিয়াকে আমি পড়াই। মুনিয়া আব্বু আম্মুর অনেক খেয়াল রাখে। মুনিয়াকে একা একা বাহিরে যেতে দেই না। আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। ভাবছি আজকে মুনিয়াকে নিয়ে বাহিরে ঘুরতে যাব আর আমার মনের কথা খুলে বলবো। কলিং বেল চাপ দেওয়ার পর মুনিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে যে? অফিসে তেমন কাজ নেই, তাই ম্যানেজারকে বলে চলে আসলাম বাসায়। আজকে তোমাকে নিয়ে বাহিরে ঘুরতে যাব। কি সত্যি আজকে আমাদের নিয়ে ঘুরতে যাবে? এতদিন অফিসের কাজের চাপের জন্য তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারিনি, আজকে নিয়ে যাব। তুমি রুমে গিয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে, আগে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে টেবিলে খাবার দিচ্ছি। আমি খাবার খাবো না, আসার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। তুমি খেয়েছো? আব্বু আম্মুর সাথে খেয়ে নিছি। তুমি রুমে গিয়ে রেডি হয়ে নাও, আমি রুমে গিয়ে রেডি হচ্ছি। ঠিক আছে, আজকে তুমি কিন্তু শাড়ি পরবে। তোমাকে যে কিছুদিন আগে একটা নীল রঙের শাড়ি দিয়েছিলাম ওটা পরবে। ঠিক আছে, পরবো। আমি আর কোনো কথা না বলে রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটা নীল রঙের পাঞ্জাবি পরলাম। সবকিছু ম্যাচ করে পরছি। রুম থেকে বেরিয়ে মুনিয়ার জন্য নিচে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মুনিয়া রুম থেকে বেরিয়ে আসলো। আমি তো মুনিয়াকে দেখে চোখ ফিরাতে পারছি না। মুনিয়াকে দেখতে একদম পরীর মতো লাগছে। নীল শাড়িতে মুনিয়াকে অনেক সুন্দর লাগছে। মুনিয়া আমার সামনে এসে বলল, ওই, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন?
মুনিয়ার কথায় আমার ধ্যান ভাঙলো। আমি মুনিয়াকে বললাম, মুনিয়া, নীল শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিছে, আমি তো শাড়ি পরতে জানি না। ঠিক আছে চলো। মুনিয়া আর আমি বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ঘুরতে লাগলাম। হঠাৎ মুনিয়া বলল, এই গাড়িটা থামাও, ওই যে ফুচকার দোকান, আমি ফুচকা খাবো। আগে একবার কাগজ বোতল কুড়িয়ে খেয়েছি, এরপর আর খাওয়া হয়নি। কিন্তু তুমি তো ঝাল খেতে পারো না, ফুচকা কিন্তু অনেক ঝাল। সমস্যা নেই, দোকানদারকে বলবো ঝাল না দিতে। আগে আমি ঝাল কম দিয়ে খেয়েছি। প্লিজ চলো না, আমার খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে গাড়ি থেকে নামো। দুজনে গাড়ি থেকে নেমে ফুচকার দোকানে সামনে গেলাম। তারপর দোকানদারকে বললাম 2 প্লেট ফুচকা দিতে, আর বলছি একটা প্লেটে ঝাল একেবারে কম দিতে। কিছুক্ষণ পর দোকানদার ফুচকা দিয়ে গেল। মুনিয়া ফুচকা পেয়ে খেতে লাগলো, কিন্তু মুনিয়া একটা খেয়ে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বিষয়টা আমার কেমন জানি লাগছে, তাই আমার প্লেট থেকে একটা ফুচকা মুখে দিলাম। কিন্তু মুখে দিয়ে আমার মাথা গরম হয়ে গেল, কারণ মুনিয়ার প্লেট আমাকে দিছে আর আমারটা মুনিয়াকে দিছে। আমি মুনিয়ার হাত থেকে প্লেটটা নিয়ে নিলাম। তারপর দোকানদারকে বললাম, আপনি ওকে ঝালের প্লেট কেন দিলেন? ঝাল তো আমি খাবো। স্যার, আপনি বলছেন 2 প্লেট ফুচকা দিতে আর একটাই ঝাল একদম কম দিতে। আমি ঠিকই দিয়েছি, কিন্তু আপনি তো বলেন নাই ঝালের প্লেটটা কাকে দিতে, তাই আমি ম্যামকে ঝালের প্লেটটা দিলাম। আপনি আমাকে জিজ্ঞেস করবেন না? স্যার, আমি মনে করেছি মেয়েরা তো ঝাল বেশি খায়, তাই ম্যামকে ঝালের প্লেটটা দিলাম। ছেলেরা ঝাল একটু কম খায়, তাই ঝাল কমটা আপনাকে দিলাম। ঠিক আছে, এখন পানি দেন। দেখছেন ওর চোখ দিয়ে পানি পড়ছে। স্যার, পানি ছিল, কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। আমার ছেলেটাকে পাঠিয়েছি অনেকক্ষণ আগে পানি আনতে, কিন্তু এখনো আসছে না। আমি মুনিয়ার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। মুনিয়া ঝাল বেশি খেতে পারে না, কারণ আগে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে নাই। দোকানের কলা রুটি খেয়ে দিন পার করছে, তাই বেশি ঝাল খেলে তার চোখ মুখ লাল হয়ে যায়। আমি মুনিয়ার হাত ধরে পাশে একটা গাছের আড়ালে চলে গেলাম। এখানে কোনো পানির দোকান নেই। আমি গাছের আড়ালে গিয়ে মুনিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। মুনিয়া চোখ বড় বড় করে ফেলছে। সে হয়তো কল্পনা করতে পারে নাই আমি এমন কিছু করব তার সাথে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। মুনিয়া সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তখন আমি বললাম, এখন কি তোমার মুখে ঝাল আছে? মুনিয়া কোনো কথা বলছে না। আমি তাকে হালকা ধাক্কা দিয়ে বললাম, এই মুনিয়া, আমি তোমাকে কি বলছি শুনো নাই? তুমি এটা কি করলে? ও মা, এটা ছাড়া আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই তো তোমাকে কিস করছি। এখন বলো ঝাল আছে? এখন ঝাল নাই, তুমি চলো, বাসায় ফিরে যাব। মুনিয়া, তোমাকে কিছু কথা বলার ছিল। আমি এখন ভালো লাগছে না, আমি এখন বাসায় যাব। মুনিয়া, তুমি আমার উপর রাগ করেছো? আমি এখন কোনো কথা বলতে চাই না, আমি বাসায় যাব। বলে গাড়ির ভিতরে গিয়ে বসলো। আমি আর কোনো কথা না বলে ফুচকার বিল দিয়ে গাড়িতে এসে বসলাম। তারপর গাড়ি চালিয়ে বাসায় যেতে লাগলাম। মুনিয়া বাহিরের দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে বললাম, আমি কি কাজটা ভুল করছি? এছাড়া তো আর কোনো উপায় ছিল না। যাক, ওসব পরে দেখা যাবে। বাসায় আসার পর মুনিয়া গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি আম্মু আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আম্মু বলল, কি রে মুনিয়া, আমার সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল কেন? তুই কি ওকে কিছু বলেছিস? আমি তো ওকে কিছু বলি নাই। তাহলে মেয়েটা এভাবে চলে গেল কেন? আমি কি করে বলবো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে, আমি মুনিয়াকে জিজ্ঞাসা করছি, তুই তোর রুমে যা। এই বলে আম্মু মুনিয়ার রুমে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, মুনিয়া কি আম্মুকে সব বলে দিবে? যদি বলে তাহলে আম্মু আমাকে কি ভাববে? যাক, সে কথা পরেরটা পরে ভাবা যাবে। রাতে আম্মু খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। আমি বিছানা থেকে উঠে নিচে চলে গেলাম। টেবিলের সামনে গিয়ে দেখি আব্বু আম্মু বসে আছে, কিন্তু মুনিয়াকে দেখছি না। আমি একটা চেয়ার টেনে বসলাম। তখন আমি আম্মুকে বললাম, আম্মু, মুনিয়াকে দেখছি না, ও কি খাবার খাবে না? না, ও বলছে ওর নাকি ভালো লাগছে না, তাই খাবে না। ও, তা তোমাকে বলেছে কি হয়েছে ওর? ও তো বললো কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। আমি গিয়ে ডেকে আনবো? না থাক, ও বলেছে তাকে জোর করতে না, তুই খাবার খেয়ে রুমে যা। আমি আর কোনো কথা না বলে অল্প কয়েকটা খাবার খেয়ে রুমে চলে আসলাম। মুনিয়া আমার উপর রাগ করে খাবার খাইনি। আমার তখন কিস করা উচিত হয়নি।
বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আজকে সকালে মুনিয়া আমাকে ডাকে নাই। তার মানে মুনিয়া আমার উপর রেগে আছে। আমার তাহলে ওই কাজটা করা ঠিক হয়নি, তাকে কিস করাতে রাগ করে আছে। আমি আর কিছু না ভেবে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু নিজের হাতে মুনিয়াকে নাস্তা খাইয়ে দিচ্ছে। মুনিয়া আমাকে দেখে চেয়ার থেকে উঠে রুমে চলে গেল। আমি তো কিছুই বুঝলাম না। না, ওকে আমার মনের কথা খুলে বলতে হবে। আমি একটা চেয়ার টেনে বসলাম, তখন আম্মু বলল, কি রে, তোর আজকে এত দেরি হলো কেন? আর মেয়েটা তোকে দেখে রুমে গেল কেন? আজকে তো আমাকে কেউ ডেকে তোলে নাই, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর মুনিয়া আমাকে দেখে রুমে গেল কেন সেটা আমি কি করে বলবো? মেয়েটা তো আগে এমন ছিল না, হঠাৎ তার কি হলো? সেটা আমি বলতে পারবো না, তুমি তাকে জিজ্ঞেস করো কি হয়েছে ওর। জিজ্ঞেস করছি, কিন্তু আমাকে কিছু বলছে না। তুই একটু দেখ না মেয়েটার কি হয়েছে। আম্মু, আমি এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে তাকে জিজ্ঞেস করব বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। বিকালে অফিস থেকে বাসায় চলে আসলাম। আগে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর মুনিয়ার রুমের সামনে আসলাম। দেখি দরজা খোলা। আমি কিছু না বলে রুমে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে সেটা দেখলাম, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভিতরে ঢুকে দেখি মুনিয়া জামা চেঞ্জ করছে, তার শরীরে কিছু নেই। মুনিয়া আমাকে দেখে চিৎকার দিবে, তখন আমি দৌড়ে গিয়ে মুনিয়ার মুখ চেপে ধরলাম। তুমি দরজা বন্ধ করে জামা চেঞ্জ করতে পারো না, এভাবে দরজা না লাগিয়ে কেউ জামা চেঞ্জ করে? মুনিয়া কোনো কথা বলতে পারছে না, কারণ আমি এখনো ওর মুখ চেপে ধরে আছি। মুনিয়া শুধু হুম করছে। আমি মুনিয়াকে আবার বললাম, প্লিজ মুনিয়া, রাগ করিস না। তুই গতকাল থেকে আমার উপরে রেগে আছিস, তাই তোর কাছে মাপ চাইতে আসছি। কিন্তু রুমে ঢুকে এমন কিছু দেখবো কখনো ভাবিনি। প্লিজ তুই আমাকে মাফ করে দে। এটা বলে মুনিয়ার মুখ থেকে হাত সরিয়ে নিলাম। তখন মুনিয়া জোরে জোরে হাঁপাতে লাগলো। আমাকে বলল, ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিছি, আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। তুমি আমাকে এখনো মাফ করতে পারো নাই? যদি মাফ করতে তাহলে আপনি করে বলতে না। আপনি আমার থেকে বড়, তাই আপনি করে বলি। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই গতকাল তোমাকে কিস করেছি। প্লিজ মুনিয়া, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আপনি কি পাগল হয়ে গেছেন? আব্বু আম্মু যদি এটা জানতে পারে তখন আমাকে বাসা থেকে বের করে দিবে। এমনিই আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে বাসায় ঠাঁই দিছেন, সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমি কখনো আপনাকে ওইভাবে দেখি নাই। আগে দেখো নাই, এখন থেকে দেখবে। আমি চাই সারা জীবনের জন্য তোমাকে বাসায় রেখে দিতে। আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব নয়। আব্বু আম্মুর মনে আমি কষ্ট দিতে পারবো না, তারা আমাকে নিজের মেয়ের মতো জানে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই না। আপনি রুম থেকে বেরিয়ে গেলে আমি অনেক খুশি হব। ঠিক আছে, চলে যাচ্ছি, তবে তুমি শুনে রেখো, তুমি শুধু আমার, তোমাকে আমি অন্য কারো হতে দিব না। বলে মুনিয়ার রুম থেকে বেরিয়ে আসলাম। নিজের রুমে এসে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, মুনিয়া আমাকে কেন ভালোবাসতে পারবে না? ওর তাহলে আব্বু আম্মুকে নিয়ে সমস্যা? ঠিক আছে, আগে কিছুদিন দেখি, তারপর না হয় আব্বু আম্মুকে বলবো। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। আমি আরও কয়েকবার মুনিয়াকে ভালোবাসার কথা বলেছি, আর এখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। নিজের কাছে অনেক কষ্ট লাগে, কিন্তু তার এক কথা, আমাকে সে ভালোবাসতে পারবে না। তাই ভাবছি আজকে রাতে আব্বু আম্মুর সাথে কথা বলবো। রাতে খাবার খাওয়ার সময় আম্মু আব্বুকে বললাম, আব্বু আম্মু, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? এখানে না, তোমাদের রুমে কথা বলবো। ঠিক আছে, এখন খাবার খেয়ে নাও। আমি খাবার খাচ্ছি আর মুনিয়ার দিকে তাকাচ্ছি, কিন্তু খাচ্ছুন্নি আমার দিকে তাকাচ্ছে না। আমি খাবার খেয়ে আম্মু আব্বুর রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আব্বু আম্মু রুমে এসে আমার পাশে বসলো। তখন আম্মু বলল, এবার বল, কি কথা বলবি? মুনিয়া কি তার রুমে গেছে? খাবার খেয়ে তার রুমে চলে গেছে। আম্মু, আমি যে কথা বলবো সেটা শুনে আমার উপর রাগ করবেন না। কি কথা বলবি আগে সেটা বল। আব্বু আম্মু, আমি মুনিয়াকে অনেক ভালোবাসি, তাকে বলেছি ভালোবাসার কথা, কিন্তু সে আমাকে না বলে দিছে। কেন মানা করছে তোমরা জানো? কেন? সে তোমাদের মনে কষ্ট দিতে চায় না। যদি তোমরা তাকে বাসা থেকে বের করে দাও তাহলে সে আবার রাস্তায় রাস্তায় থাকতে হবে। আরে পাগল ছেলে বলে কি? আমি আর তোর আপু এটা আগে থেকে ঠিক করে রেখেছি, মুনিয়ার সাথে তোর বিয়ে দিব। আমরা মুনিয়াকে সারা জীবন এই বাসায় রাখবো। কি সত্যি? সত্যি। আমরা আমাদের মেয়েকে কোথাও যেতে দিব না। ভেবেছিলাম আরো কিছুদিন পর তোদের দুজনের হাত এক করে দিব। আব্বু আম্মু, মুনিয়া আমার উপর রাগ করে আছে,
কিছুদিন আগে ওকে আমি কিস করেছি, কিন্তু আম্মু আব্বু বিশ্বাস করো আমি তাকে কিস করতে চাইনি। সে ফুচকা খাওয়ার পর অনেক ঝাল লেগেছে কিন্তু কোথাও পানি নেই, তাই বাধ্য হয়ে ওটা করতে হলো। তোর দেখি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। যা তুই রুমে, আমি আর তোর আপু মুনিয়ার সাথে কথা বলে দেখি। ঠিক আছে আব্বু আম্মু, ওকে কিন্তু রাজি করাতে হবে। আমি মুনিয়াকে অনেক ভালোবাসি। ঠিক আছে, তুই এখন রুমে যা, আমরা মুনিয়ার সাথে কথা বলে দেখি। ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। আসার সময় মুনিয়ার দরজার ফাঁকে তাকিয়ে দেখি শুয়ে মোবাইল টিপতে আছে। তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠতেই বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে। চোখ খুলে যেটা দেখলাম সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ মুনিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখতে একদম মায়াবী লাগছে। আমি হালকা নড়ে উঠতে মুনিয়ার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি, তাই লজ্জায় আমার বুকে মাথা লুকালো। কি ব্যাপার মুনিয়া, তুমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছো কেন? আমি আমার জামাইকে জড়িয়ে ধরে আছি, তোমার সমস্যা কি? এখনো কিন্তু বিয়ে হয়নি। হয়নি তো কি হয়েছে, হবে তো। মুনিয়া আমাকে কি তাহলে ক্ষমা করেছো? করেছি, না করলে কি তোমাকে জড়িয়ে ধরি? তাহলে আব্বু আম্মুর কথায় রাজি হয়েছো? তুমি কি মনে করেছো আমি দরজার পাশে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছি? যখন আব্বু আম্মু বললো তারা নাকি আগের থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে, তখন আমি অনেক খুশি হয়েছি। আমি আব্বু আম্মুকে সবসময় খুশি দেখতে চাই, তাই তাদের কথায় রাজি হয়ে গেলাম। রাজি না হলে তারা অনেক কষ্ট পেত। ও, তাহলে এবার যদি তোমাকে কিস করি তুমি কি রাগ করবে? কি লুচ্চা, বিয়ের আগে কিচ্ছু হবে না। আগে একবার করেছো, সেটার জন্য কিছু বলি নাই। বিয়ের পরে যত খুশি আদর করবে, আমি কিচ্ছু বলবো না। থাক, তোমার কিস লাগবে না। তুমি অভিমান করলে আমার কি? বাসরাতে সব অভিমান দূর করে দিব। আমি তোমাকে বিয়ে করব না। তুই বিয়ে করবি, তোর ঘাড় বিয়ে করবে। আমাকে কষ্ট দিয়ে এখন বলছে বিয়ে করবে না। তাহলে একটা কিস করো, তারপর বিয়ে করব। কিস করতে পারবো না, শুধু কপালে একটা চুমু দিতে পারবো। ঠিক আছে, তাহলে একটা চুমু দাও। মুনিয়া আমার কপালে যেই না চুমু দিতে আসবে তখনই আমি তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। মুনিয়া অনেক জোরাজোরি করছে, কিন্তু আমি ছাড়ছি না। 2 মিনিট পর ছেড়ে দিলাম। মুনিয়া হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কিন্তু আমার সাথে চিটিং করছো। আমি বলেছি চুমু দিব, তুমি আমাকে কিস করলে কেন? আমার বউ, আমি যেটা খুশি সেটা করতে পারি। তুমি আসলে একটা লুচ্চা। তোমার রুমে আসাটাই ভুল হয়েছে, একেবারে বিয়ের পর আসা দরকার ছিল। তাহলে এই লুচ্চার কাছে আসলে কেন? বিয়ের পর কিন্তু এই লুচ্চার সাথে থাকতে হবে। তোমার সাথে কথায় পারবো না। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, দুজনে নাস্তা করে মার্কেটে যাব কেনাকাটা করতে। যাবো, তার আগে আমাকে একটু জড়িয়ে ধরো। ঠিক আছে, কিন্তু দুষ্টুমি করতে পারবে না কিন্তু। ওকে ঠিক আছে, করব না। মুনিয়া আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রুম থেকে বেরিয়ে গেল। এখন আমার অনেক খুশি লাগছে, মুনিয়াকে আপন করে পাবো। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। টেবিলের সামনে গিয়ে দেখি আব্বু আম্মু বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। রাসেল, মুনিয়া তো রাজি হয়ে গেছে, তাই ভাবছি কালকে রাতে কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দিব। কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিবে মানে? কারণ তোর মামা মামি আসতে কিছুদিন দেরি হবে, তারা আসলে বড় করে অনুষ্ঠান করব। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। তো মুনিয়া এখনো আসছে না কেন? আমি কি করে বলবো? তুই গিয়ে ডেকে আন। ঠিক আছে বলে মুনিয়ার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মুনিয়া শাড়ি পরতে আছে, কিন্তু কুচি লাগাতে পারছে না। তখন আমাকে দেখে বলল, তুমি আমার কুচিটা লাগিয়ে দাও, আমি পারছি না। এখন কেন এই লুচ্চাকে বলছো? যদি লুচ্চা কিছু করে বসে? সমস্যা নেই, ওই লুচ্চাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। এখন কথা না বলে কুচিটা লাগিয়ে দাও। আমি দাঁড়িয়ে না থেকে মুনিয়ার কুচিটা হাতে নিলাম। তারপর কুচিটা আঙুলের ভিতরে পিছিয়ে নিলাম। কুচিটা যখন মুনিয়ার নাভির ওপর দিয়ে ঢুকিয়ে দিতে গেলাম তখন মুনিয়া কেঁপে উঠল এবং চোখ বন্ধ করে ফেললো। মুনিয়ার পেটের উপর চোখ পড়তে কেমন যেন নেশা ধরে গেছে। ইচ্ছে করছে তার পেটে একটা চুমু দিতে, তাই আর দেরি না করে মুনিয়ার পেটের উপর একটা চুমু দিলাম। মুনিয়া আমার মাথার চুল খামচে ধরলো। তারপর কুচিটা পরিয়ে দেওয়ার পর মুনিয়া আমাকে ছেড়ে দিল। তখন মুনিয়া আমাকে বলল, তোমাকে বলছি কুচিটা লাগিয়ে দিতে, তুমি আমার পেটে চুমু দিলে কেন? তোমার পেটের উপর নজর পড়তে কেমন যেন নেশা ধরে গেছে, তাই একটা চুমু দিলাম। তুমি আসলে একটা লুচ্চা। আমার সাথে করো, সমস্যা নেই। যদি বাইরের কোনো মেয়ের সাথে করো এমন, তাহলে আমাকে চিরতরে হারাবে। আমার সুন্দরী বউ থাকতে আমি বাহিরের মেয়ের এসব করতে যাব কেন? আমাকে এইভাবে সারা জীবন ভালোবেসে যাবে তো? কখনো ছেড়ে যাবে না তো? তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। নিচে চলো, আব্বু আম্মু আমাদের জন্য নাস্তার টেবিলে বসে আছে। ঠিক আছে, চলো। তারপর মুনিয়া আর আমি নিচে চলে আসলাম। আব্বু আম্মুর সাথে নাস্তা করে দুজনে গাড়ি নিয়ে মার্কেটে চলে গেলাম। সবকিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম।
মুনিয়া সবকিছু আমার পছন্দ মতোই কিনেছে, আমারগুলো তার পছন্দ মতো কিনছি। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, রাতে কাজী ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দিল। আমি বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। মুনিয়া আমাকে দেখে বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে গেলে আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। কি করছো তুমি? তোমার জায়গায় পায় না আমার বুকে। আম্মু বলেছে তুমি রুমে ঢুকলে তোমার পা ধরে সালাম করতে, তাই তো সালাম করতে গেলাম। ঠিক আছে, এখন চলো দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। ঠিক আছে চলো। তারপর দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আমি মুনিয়াকে কোলে করে বিছানায় নিয়ে বসালাম। মুনিয়া মাথা নিচু করে বসে আছে, আমি তার পাশে বসে বললাম, এবার তোমার ঘোমটা তুলো, আমি তোমাকে দেখি। আমি তুলতে পারবো না, তুমি তুলো, আমার লজ্জা করে। হাই হাই, হঠাৎ তোমার এত লজ্জা কোথায় থেকে আসলো? তুমি জানো না মেয়েদের লজ্জা একটু বেশি? তাই নাকি? আমি তো জানতাম না। আচ্ছা আমি তুলছি তোমার ঘোমটা। আমি মুনিয়ার ঘোমটা তুলে দেখি মুনিয়াকে আজকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরী আমার সামনে বসে আছে। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে এখনই লুচ্চামি শুরু করে দিতে। তো করো, তোমাকে কেউ ধরে রাখছে? তারপর আর কি, মুনিয়াকে বিছানায় ফেলে দিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে তার শরীরের কাপড় খুলে ফেললাম, তার পুরো শরীরে কিস করতে লাগলাম। তারপর আর জানা লাগবে না, অনেক কিছু দেখে ফেলছেন আপনারা। দেখি আমার মতো লুচ্চা? আরে ভাই, আমি আমার বউয়ের সাথে লুচ্চামি করছি, সেটা সমস্যা নেই, কিন্তু আপনারা আর বলবো না, পরে আমাকে ইচ্ছা মতো মাইট দিবেন। তো এভাবে চলতে লাগলো আমার আর মুনিয়ার ভালোবাসা। মামা মামি বাড়ি থেকে আসলে আপনাদের সবাইকে দাওয়াত দিব। এখন আপনারা আমাদের জন্য দোয়া করবেন।